বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা, তোমরা যারা আমার অনলাইন ক্লাসে আসো আজকে, তোমাদের সবাইকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কবির হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম কলেজ। আমি আজকের ক্লাসটা মূলত উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র বিষয় কোড 109 এর চতুর্থ অধ্যায় দ্বিতীয় পাঠ। এই ক্লাসটি এছাড়াও মাইক্রো ইকোনমিক্স ডিগ্রি ফার্স্ট কোর্স প্রথম বর্ষ কোর্স কোড 111201, মাস্টার্স প্রিলিমিনারি কোর্স কোড 412201 এবং অনার্স ফার্স্ট ইয়ার কোর্স কোড 212201 এই বিষয়গুলির সাথেও জড়িত। অর্থাৎ ডিগ্রি ফার্স্ট কোর্স, মাস্টার্স প্রিলিমিনারি কোর্স এবং অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্ররাও তোমাদের মাইক্রো ইকোনমিক্সের এই ক্লাসটি তোমাদের জন্য উপযোগী। শুরুতে আমরা কয়েকটা ছবি দেখব। আমরা প্রথম একটা ছবি দেখতেছি, একটা ফুডস মার্কেট। এখানে অনেক ক্রেতা এবং বিক্রেতা আছেন। ক্রেতা বিক্রেতা উভয়ের উপস্থিতিতে এখানে ফল বিক্রি হচ্ছে। দ্বিতীয় একটা ছবি দেখলাম, এটা চাল বাজারের ছবি। চাল বাজারে অনেক ক্রেতা এবং বিক্রেতা থাকে। আরেকটা ছবি দেখতেছি, সেটা হচ্ছে একটা সবজি মার্কেট। আমরা জানি আমাদের দেশে সবজি উৎপাদনকারী অসংখ্য এবং ক্রেতাও অসংখ্য। তাহলে আমরা যে বিগত ক্লাসে বাজারের শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম, বাজারের বৈশিষ্ট্য করেছিলাম, এই বৈশিষ্ট্য অনুসারে আমরা আজকে কোন বাজারের কথা মনে পড়ে তোমরা একটু ভেবে বলো। এখানে অনেক ক্রেতা আছে, অনেক বিক্রেতা আছে। নিশ্চয় বাজারটির কথা তোমরা মনে করতে পেরেছ। নিশ্চয় বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্ট কম্পিটিশন মার্কেট। আমরা আজকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য এবং একটি ফার্মের ভারসাম্য চিত্র সহ ব্যাখ্যা করব। এই ক্লাস পাঠে শিক্ষার্থীরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য জানতে পারবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন দাম নির্ধারণ চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারবে। তোমাদের একটু বলে রাখি, আমার আগের ক্লাসটিতেও সব বাজারের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছিল। যেহেতু আজকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটি ডিটেলস পড়ব, সেজন্য এর বৈশিষ্ট্যগুলি এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এই বিষয়গুলি একটু রিভিউ করে নিচ্ছি। প্রথম আসো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা স্বাধীনভাবে পূর্ণমাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থেকে স্থির দামে সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়, যে আমরা এখানে দেখতেছি যে অসংখ্য ক্রেতা বিক্রেতা, তারপর স্বাধীনভাবে অর্থাৎ ক্রেতা বিক্রেতার স্বাধীনতা আছে, এবং পূর্ণমাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থেকে স্থির দামে। স্থির দামে কথাটা কেন বলা হয়েছে, যে আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা যোগানের পার্শ্ব প্রভাবে ভারসাম্য দাম নির্ধারণ করা থাকে পূর্ব থেকেই। এখানে ক্রেতা বিক্রেতার কোনো হাত থাকে না, এই জন্য এটা স্থির দামে ক্রেতা বিক্রেতা দামটা মেনে নেয়। আর পণ্যটা হবে সমজাতীয়, এখানে সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় হয়। এই জন্য এই বাজারকে আমরা বলছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তোমরা একটু লক্ষ্য করো, এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা আছে, স্বাধীনতা আছে, পূর্ণমাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থাকে, আর দামটা স্থির এবং সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় হয়। এই জন্য এই বাজারকে আমরা বলছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজার প্রতিটি ফার্মকে পূর্ব নির্ধারিত দাম মেনে নিতে হয়। এই জন্য পূর্ণ প্রতিযোগিতার একটি ফার্মকে দাম গ্রহীতা বা প্রাইস টেকার বলে। এখানে এই দামকে পরিবর্তন করার ক্ষমতা ক্রেতা বিক্রেতা কারোই নেই।
অধ্যাপক জন রবিনসনের মতে যে বাজারে প্রতিটি উৎপাদিত পণ্যের চাহিদা পরিপূর্ণ স্থিতিস্থাপক তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য দেখব এখন আমরা এক এক করে। এক, এই বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়। দুই, সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় হয়। এখানে সমজাতীয় বলতে আমরা বুঝব একই ধরনের পণ্য। শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, আমরা যদি চাল বাজারের কথাই ধরি, বাজারে হরেক রকম চাল আছে, মোটা চাল, চিকন চাল, পাড়ি চাল, সিদ্ধ চাল, আতপ চাল। আমরা পার্টিকুলার এক জাতীয় চাল নিয়ে কথা বলব এবং সেটাই হচ্ছে সমজাতীয় পণ্য। 3 নম্বর, ক্রেতা বিক্রেতা কেউ দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না, অর্থাৎ দাম স্থির থাকে। 4, দাম সম্পর্কে ক্রেতা বিক্রেতা অবগত থাকে, পূর্ব থেকে ধারণা থাকে। 5, পরিবহন বা শূন্য বিবেচনা করা হয় বা একেবারেই নগণ্য। 6, শিল্পের নতুন ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থানের অধিকার রয়েছে। আমরা এই 6টা বৈশিষ্ট্য আমরা দেখলাম যে বাজারে এই 6টা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় ওই বাজারকে আমরা বলবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আসলে বাস্তবে বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতার অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও নেই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলি এখন আমরা একটা চার্টের মাধ্যমে দেখব। তোমরা একটু লক্ষ্য করো। প্রথমত আমরা বলছি এখানে লার্জ মার্কেট, অর্থাৎ বিশাল আয়তনের বাজার, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। তারপর হচ্ছে হোমোজেনাস মার্কেট, অর্থাৎ পণ্যটা হবে সমজাতীয় পণ্য, এখানে ক্রয় বিক্রয় হবে। তারপরে চিপ অ্যান্ড এফিসিয়েন্ট ট্রান্সপোর্টেশন, সস্তা এবং দক্ষ পরিবহন ব্যবস্থা, যেটা আমরা নগণ্য বা একেবারে শূন্যের কোঠায় ধরে নিয়েছি যে শূন্য পরিবহন খরচ। তারপর হচ্ছে পারফেক্ট ইনফরমেশন অ্যাভেলেবিলিটি, অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ই বাজার সম্পর্কে পূর্ণ ধারণা অবগত থাকে বা দাম সম্পর্কে পূর্ণ ধারণা রাখে। লেস গভর্নমেন্ট রেস্ট্রিকশন, অর্থাৎ সরকারি রেস্ট্রিকশন বা বিধিনিষেধ খুব একটা নাই এখানে। তারপর ফ্রিডম অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট, অর্থাৎ শিল্পে নতুন ফার্মের প্রবেশ এবং প্রস্থান সুবিধা আছে। আমরা এট এ গ্ল্যান্স প্রধান বৈশিষ্ট্যগুলি আমরা দেখলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের। আমরা আজকে এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করব, চিত্রসহ ব্যাখ্যা করব। প্রথমে আমরা একটু আলোচনা করব স্বল্পকালীন সময় বা শর্ট রান বলতে আমরা কি বুঝি। স্বল্পকালীন সময় বলতে আমরা ওই সময়কালটা বুঝব যে সময়কালের মধ্যে উৎপাদনের অন্তত একটা উপকরণ হলো স্থির উপকরণ থাকবে আর বাকি উপকরণগুলি পরিবর্তনীয় উপকরণ হবে। অর্থাৎ স্বল্পকালীন সময়কাল বলতে ওই সময়কালকে বোঝায় যে সময়কালের মধ্যে ফার্মসমূহ শুধুমাত্র পরিবর্তনীয় উপকরণের নিয়োগ বৃদ্ধি বা হ্রাসের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি বা হ্রাস করতে পারে। এই সময়কালে স্থির উপকরণের নিয়োগ বৃদ্ধি বা হ্রাস করা সম্ভব হয় না, শুধুমাত্র পরিবর্তনীয় উপকরণের নিয়োগ বৃদ্ধি করে উৎপাদন বৃদ্ধি করা যায়। অর্থনীতিতে আমরা যে কোনো তত্ত্ব বা থিওরি পড়তে গেলে আমাদের কতগুলি অনুমিত শর্ত বা অ্যাজাম্পশনের প্রয়োজন হয়। আমাদের এই তত্ত্বের ক্ষেত্রেও কিছু অ্যাজাম্পশন ধরে নিচ্ছি বা পূর্ব অনুমিত শর্ত, অর্থাৎ পূর্ব থেকে বিদ্যমান এমন কিছু অবস্থা আমরা কল্পনা করে নিব। প্রথমত, অসংখ্য ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় হয়, অর্থাৎ যে পণ্যের বাজার সেই পণ্যটা হচ্ছে সমজাতীয়। উৎপাদনের উপাদানসমূহ পূর্ণ গতিশীল। শিল্পের নতুন ফার্মের প্রবেশ ও প্রস্থান বন্ধ স্বল্পকালে। অর্থাৎ আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আসছিলাম যে শিল্পের নতুন ফার্মের অবাধ প্রবেশ এবং প্রস্থান আছে, কিন্তু আমরা এই মুহূর্তে যখন একটা ফার্মের ভারসাম্য ব্যাখ্যা করব ঠিক ওই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি যে শিল্পের নতুন ফার্মের প্রবেশ এবং প্রস্থান বন্ধ। অর্থাৎ এক্সিস্টিং যে ফার্মগুলি আছে ওই ফার্ম অবস্থায় এক্সিস্টিং অবস্থায় আমরা একটা ফার্মের ভারসাম্যটা ব্যাখ্যা করব, যেখানে নতুন কোনো ফার্ম আসবে না বা কোনো ফার্ম প্রস্থান করবে না। 5, পরিবহন ব্যয় শূন্য।
পণ্যের দাম স্থির এবং ক্রেতা বিক্রেতা উভয়ের বাজার সম্পর্কে পূর্ণ ধারণা থাকে। এই অবস্থাগুলি আমরা বিবেচনা করে নিলাম যে অর্থনীতিতে এই অবস্থাগুলি বিদ্যমান আছে। এগুলি ধরে নিয়ে এইটার প্রেক্ষিতে আমরা একটা ফার্মের ভারসাম্যটা ব্যাখ্যা করব। এখন একটা ফার্মের ভারসাম্য ব্যাখ্যা করতে গেলে ভারসাম্যের কতগুলি শর্ত আছে। প্রথম শর্ত হলো প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন। ফার্মের ভারসাম্য ব্যাখ্যা করতে গেলে যে প্রয়োজনীয় শর্ত আমরা ধরে নিই সেটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হবে, অর্থাৎ এমআর সমান এমসি বিন্দুতে ভারসাম্য অর্জন হবে। এখানে এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ, এমসি হচ্ছে মার্জিনাল কস্ট, অর্থাৎ প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয়। আমরা কস্ট এবং রেভিনিউ চ্যাপ্টারে দেখেছি, এমআর এবং এমসি রেখা দেখেছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এমআর রেখা হচ্ছে একটা ভূমি অক্ষের সমান্তরাল রেখা, আর এমসি রেখা হচ্ছে ইউ আকৃতির রেখা, এসি রেখা ইউ আকৃতির রেখা। এখন এমআর এবং এমসি যদি এক চিত্রে অবস্থান করে তখন এমআর এবং এমসি রেখা যে বিন্দুতে সমান হবে ওই বিন্দুতে ভারসাম্য অর্জন হবে। এটা হচ্ছে প্রথম শর্ত বা প্রয়োজনীয় শর্ত। এবার পর্যাপ্ত শর্ত দেখলাম আমরা, বা সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে এমআর এবং এমসি সমান হইলে আমার ভারসাম্য হবে না, আর একটা শর্ত লাগবে, সেটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে যাবে। শিক্ষার্থীরা, তোমাদের একটা কথা বলে রাখি, আমরা জানি একটা ফার্মের ভারসাম্য ব্যাখ্যা করব। প্রত্যেকটা ফার্ম উৎপাদনকারী প্রতিষ্ঠানই যখন উৎপাদন কার্যক্রম শুরু করে তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকে যে অস্বাভাবিক মুনাফা করা। সবাই চেষ্টা করে অস্বাভাবিক মুনাফা করার জন্য, কিন্তু বাস্তবতার নিরিখে দেখা যায় কোনো কোনো ফার্ম অবস্থার ভিত্তিতে কখনো স্বাভাবিক মুনাফা করে, কখনো অস্বাভাবিক মুনাফা করে, এমনকি লোকসানও দিতে হয়, লোকসান দিয়ে উৎপাদন চালিয়ে নিতে হয়। এই অবস্থাটা ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ একটা ফার্মের ভারসাম্য অর্জন মানেই এই নয় যে সে সবসময় অস্বাভাবিক মুনাফা করবে। এখন ভারসাম্য শর্ত ব্যাখ্যা করতে গিয়ে আমরা অতিরিক্ত আরেকটা শর্ত নিয়ে নিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি দেখব, এক, যখন পি সমান এসি হয় ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। পি বলতে এখানে পণ্যটির বিক্রয় মূল্য, আর এসি হচ্ছে উৎপাদন খরচ, অর্থাৎ কোনো একটা ফার্মের বিক্রয় মূল্য এবং উৎপাদন খরচ যদি সমান হয়, বাস্তবে যদিও এটাকে আমরা মুনাফা বলি না বা জিরো প্রফিট বলি, অর্থনীতিতে এটাকে বলা হয় স্বাভাবিক মুনাফা বা নর্মাল প্রফিট। দুই, যখন পি গ্রেটার দেন এসি হয়, অর্থাৎ বিক্রয় মূল্যটা যদি উৎপাদন খরচের চেয়ে বেশি হয় তখন ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তিন, বিক্রয় মূল্য যখন উৎপাদন খরচের চেয়ে কম হয়, অর্থাৎ পি লেস দেন এসি, তখন ফার্ম লোকসান বহন করে। তবে এখানে একটা কথা আছে যে ফার্ম কতক্ষণ পর্যন্ত লোকসান দেবে, যে বিক্রয় মূল্যটা উৎপাদন খরচের চেয়ে কম, কত কম পর্যন্ত সে লোকসান দিবে। এখানটা শর্ত হলো এটা এসির চেয়ে কম হবে বাট এবিসির চেয়ে বেশি হবে। এখানে এবিসি বলতে আমরা বুঝবো অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অর্থাৎ প্রাইসটা যখন এবিসির চেয়ে বেশি কিন্তু এসির চেয়ে কম, ওই অবস্থাটাই হচ্ছে লোকসান। এখন একটা ফার্ম এই পরিস্থিতিতেও সে উৎপাদন চালিয়ে নেবে। আমরা শুরুতে দেখব, এটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব, এটা স্বাভাবিক মুনাফা। আমরা শুরুতে একটা চিত্র লক্ষ্য করি। আচ্ছা, চিত্র একটু পরে আসতেছি, আমরা একটু বলে নিই যে স্বাভাবিক মুনাফাটা কি। যে স্তরে মুনাফা থাকলে দীর্ঘকালীন শিল্পে নতুন ফার্মের প্রবেশ ও প্রস্থান ঘটে না, সেই অবস্থাকে স্বাভাবিক মুনাফা বলে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে শুরুতে যখন একটা ফার্ম বা নতুন কোনো একটা ফার্ম যখন উৎপাদন কার্যক্রম শুরু করে তখন সেখানে অস্বাভাবিক মুনাফার অস্তিত্ব থাকে, আর যতক্ষণ অস্বাভাবিক মুনাফার অস্তিত্ব থাকবে নতুন নতুন ফার্মের প্রবেশ ঘটতে থাকবে, দীর্ঘকালে নতুন নতুন ফার্ম আসতে থাকবে, এবং একসময় দেখা যাবে যে ওই পণ্যটা প্রচুর উৎপাদন হচ্ছে, বাজারে উৎপাদন খরচ বা কাঁচামালের দাম বেড়ে যাচ্ছে, একদিকে উৎপাদন খরচ বেড়ে যাবে, একদিকে বিক্রয় মূল্য কমে যাবে। এটা এক পর্যায়ে আস্তে আস্তে স্বাভাবিক মুনাফা হয়ে যাবে, অর্থাৎ বিক্রয় মূল্য উৎপাদন খরচ সমান হয়ে যাবে। ওই অবস্থাটাকে আমরা বলি স্বাভাবিক মুনাফা। এখন যেই মাত্র স্বাভাবিক মুনাফা হয়ে যাবে তখন আর শিল্পে আর নতুন ফার্মের প্রবেশ আর প্রস্থান ঘটবে না, অর্থাৎ যে স্তরে মুনাফা থাকলে দীর্ঘকালে শিল্পের নতুন ফার্মের প্রবেশ ও প্রস্থান ঘটে না, সেই অবস্থাকে স্বাভাবিক মুনাফা বলে। যদি বিন্দুমাত্র অস্বাভাবিক মুনাফা থাকে তাহলে কিন্তু দীর্ঘকালে নতুন নতুন ফার্মের প্রবেশ ঘটবে।
ফার্মের মোট আয় ও মোট ব্যয় সমান হলে স্বাভাবিক মুনাফা অর্জন হয়, অর্থাৎ স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে টিআর সমান টিসি হয়। এক কথায় স্বাভাবিক মুনাফার ভারসাম্য শর্ত হচ্ছে এমআর সমান এমসি সমান এসি সমান এআর। এখানে এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ, এমসি হচ্ছে মার্জিনাল কস্ট, এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট, এআর হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। এবার আমরা একটা চিত্র দেখব। চিত্রে লক্ষ্য করো, এখানে চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ কিউ আর লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি পি, এসি, এমসি, এআর, এমআর। আর এখানে এই ভূমি অক্ষের সমান্তরাল যে রেখাটা, এই রেখাটা হচ্ছে পি সমান এআর সমান এমআর, অর্থাৎ পি রেখাও এটা, এআর রেখাও এটা, এমআর রেখাও এটা। আর এখানে এসসি রেখা হচ্ছে এটা গড় খরচ রেখা এবং এমসি খরচ রেখা হচ্ছে এটা। আমাদের ভারসাম্যের প্রথম বা প্রয়োজনীয় শর্ত ছিল যে এমআর সমান এমসি হবে। এই হচ্ছে আমার এমআর রেখা আর এটা হচ্ছে এমসি রেখা। তোমরা লক্ষ্য করো এমআর এবং এমসি রেখা দুইটা রেখা এই ই বিন্দুতে ছেদ করে, সুতরাং ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত অনুসারে এই বিন্দুটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। আর পর্যাপ্ত শর্ত যে কথাটা বলা ছিল সেটা হচ্ছে এখানে দেখো এই এমসি রেখাটা নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে আসছে। তোমরা একটু খেয়াল করো যে এই ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত ছিল এমআর সমান এমসি হবে, যেটা আমরা এই বিন্দুতে দেখলাম। এই এমসি রেখা আর এই এমআর রেখা এই বিন্দুতে ছেদ করে। আর পর্যাপ্ত শর্ত ছিল এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে উপরে যাবে, সেই দ্বিতীয় শর্তটাও এখানে মানা হয়েছে। অর্থাৎ প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত, দুইটা শর্তই আমাদের এখানে মানা হয়েছে। আর অতিরিক্ত শর্তটা লক্ষ্য করো যে এখানে পি সমান এসি, এই পি রেখাটা এখানে এটা আর এই এসি রেখা এটা, এই দুইটা রেখা পরস্পর এই বিন্দুতে টাচ করছে। অর্থাৎ অতিরিক্ত শর্তের প্রথম শর্তটা যে পি সমান এসি, এটা এখানে মানা হয়েছে। সুতরাং এখানে ফার্ম ভারসাম্য অর্জন করবে এই বিন্দুতে। আমরা এখানে লক্ষ্য করি যে এই বিন্দুতে, অর্থাৎ ফার্মটি এখানে ও কিউ পরিমাণ পণ্য উৎপাদন করে। এই ও কিউ পরিমাণ পণ্য উৎপাদনের ক্ষেত্রে ফার্মের মোট আয় হচ্ছে টিআর সমান হচ্ছে ও কিউ ইন্টু কিউই। দেখো এখানে দ্রব্যের পরিমাণ হচ্ছে ও কিউ আর দ্রব্যের দাম হচ্ছে ওপি। এখানে ওপি যেই কথা, ই কিউ একই কথা, কারণ এটা একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহু, এই কারণে দুইটা বাহু সমান। তাহলে মোট আয় হবে আমার এই ও কিউ ইন্টু ই কিউ। তাহলে আমরা পাবো মোট ও পি ই কিউ, এই একটা আয়তক্ষেত্রের সমান পাবো, যেটা আমরা এখানে দেখেছি ও কিউ ইন্টু কিউ ই সমান ও পি ই কিউ। এবার দেখবো আমরা মোট ব্যয়। মোট ব্যয় টিসিটা কীভাবে পাবো, সেটা হচ্ছে এই যে ও কিউ উৎপাদন স্তরে এই যে কিউ ই রেখাটা আমার এই এসি রেখার এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দু থেকে যে রেখাটা টানবো, যে পরিমাণ পাওয়া গেছে সেটাই হচ্ছে উৎপাদন খরচ। অর্থাৎ এখানে উৎপাদন খরচও ওপি, অর্থাৎ বিক্রয় মূল্যটাও ওপি, উৎপাদন খরচও এখানে ওপি। তাইলে মোট উৎপাদন খরচ হবে ও কিউ ইন্টু ই কিউ। তাইলে মোট ব্যয় টিসি সমান হবে ও কিউ ইন্টু কিউই সমান ও পি ই কিউ, অর্থাৎ ও পি ই কিউ এই আয়তক্ষেত্রের সমান। এবার ফার্মের মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি, অর্থাৎ আমরা দেখাবো ও পি কিউ মাইনাস ও পি কিউ সমান সমান 0, কারণ একটা দুটাই একই সমান একটা আয়তক্ষেত্র। যে ও পি ই কিউ মাইনাস ও পি ই কিউ, এখানে আর কিছুই থাকছে না, 0 থাকছে, অর্থাৎ মুনাফা 0। অর্থাৎ একটা ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জন করছে। অর্থাৎ স্বল্পকালে একটা ফার্ম যে স্বাভাবিক মুনাফা অর্জন করে, যেটা আমরা বলছিলাম অতিরিক্ত শর্ত পি সমান এসি হলে একটা ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে, আমরা এই চিত্রের সাহায্যে দেখালাম। এবার আমরা দেখাবো অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা হচ্ছে যদি বিক্রয় মূল্যটা উৎপাদন খরচের চেয়ে বেশি হয়, যদি 1 টাকা এমনকি 1 পয়সাও যদি বেশি হয়, অর্থনীতি ভাষায় এটাকে অস্বাভাবিক মুনাফা বলে। একটা চিত্র লক্ষ্য করো, চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ ও কিউ আর লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি পি দাম, এসি হচ্ছে গড় খরচ, এমসি প্রান্তিক ব্যয়, এআর গড় আয়, এমআর হচ্ছে প্রান্তিক আয়। এই ক্ষেত্রে দেখো ভারসাম্যের প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত আমরা যেটা লক্ষ্য করছি, প্রয়োজনীয় শর্ত এমআর সমান এমসি হবে। এখানে এমআর রেখাটা কার্সরটা নিয়ে আসি একটু, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে এটা হলো এমআর রেখা, পি ইকুয়াল টু এমআর রেখাটা দেখো, আর এই নিচ থেকে উপর দিয়ে গেছে এটা হচ্ছে এমসি রেখা।
এই এমআর এবং এমসি রেখা পরস্পর এখানেও ই বিন্দু ছেদ করে, সুতরাং এই বিন্দুটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। এখানে প্রয়োজনীয় শর্ত মানা হয়েছে, পর্যাপ্ত শর্ত যেটা এমসি রেখা এমআর রেখা নিচের দিক থেকে ছেদ করবে সেই শর্ত মানা হয়েছে। আর অতিরিক্ত শর্ত দেখো, অতিরিক্ত শর্তটা ছিল আমার পি গ্রেটার দেন এসি। এখানে খেয়াল করো, আমি কার্সরটা দেখাচ্ছি তোমাদেরকে, কার্সর দিয়ে এই যে পি রেখাটা, এটা হচ্ছে পি রেখা, আর এটা হচ্ছে এই এসি রেখা। খেয়াল করো, এই এসির একটু উপর দিয়ে এই পি রেখাটা আসছে, অর্থাৎ পি গ্রেটার দেন এসি, এসির উপরে আছে। তাইলে অতিরিক্ত শর্ত যেটা সেটাও এখানে মানা হয়েছে যে পি গ্রেটার দেন এসি। তাইলে আমার এই বিন্দুটাই হলো ভারসাম্য বিন্দু। এখন দেখো, ফার্ম ও কিউ1 পরিমাণ পণ্য উৎপাদন করে, ও কিউ1 পরিমাণ পণ্য উৎপাদন করে, এটার বিক্রয় মূল্য হচ্ছে ওপি, ওপি। আর ওপি যেই কথা, এই ই কিউ1 একই কথা। তাইলে ফার্মের মোট আয় টি আর সমান হচ্ছে ও কিউ1 ইন্টু ই কিউ1 সমান ও পি ই কিউ1, এই বড় আয়তক্ষেত্রটার সমান। এবার আমরা দেখব মোট ব্যয় টিসি, মোট ব্যয়টা উৎপাদন খরচটা। এখন দেখো, এই যে কিউ1 ই এই রেখাটা, এই লম্ব রেখাটা এসি রেখাকে এফ বিন্দুতে ছেদ করে। এই এফ বিন্দু থেকে আমরা যদি এদিকে একটা রেখা টানি, যেটা পি1 পাওয়া গেল, এই ক্ষেত্রে আমরা পেলাম উৎপাদন খরচ ও পি1, একক প্রতি উৎপাদন খরচ, বা ও পি1 যে কথা, এখানে এফ কিউ1 একই কথা। তাহলে মোট ব্যয় টিসি সমান আমরা পাবো, দেখো, ও কিউ1 ইন্টু এফ কিউ1, এই যে ও কিউ1 ইন্টু এফ কিউ1, এটা গুণ দিলে আমরা আয়তক্ষেত্র পাবো ও পি1 এফ কিউ1, এই আয়তক্ষেত্রটার সমান। তাহলে এবার মুনাফা কীভাবে পাবো? মুনাফা পাই সমান হচ্ছে টিআর মাইনাস টিসি। এখানে আমরা প্রথমে টিআর পাইছিলাম, মোট আয় পেয়েছিলাম ও পি ই কিউ1, এই বড় আয়তক্ষেত্রটা, মাইনাস মোট ব্যয় হচ্ছে ও পি1 এফ কিউ1। এখন এই বড় আয়তক্ষেত্র থেকে ছোট আয়তক্ষেত্রটা বাদ দিলে আর থাকতেছে আমার পি1 এফ ই, এই ছোট্ট আয়তক্ষেত্রটা ছায়াকৃত, কালো ছায়াকৃত এই অংশটাই হচ্ছে আমার মুনাফা, যেটা আমরা এখানে দেখতেছি যে ও পিই কিউ1 মাইনাস ও পি1 এফ কিউ1 সমান পি1 এফ ই, অর্থাৎ এই ছায়াকৃত কালো অংশটাই হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা। অর্থাৎ স্বল্পকালে একটা ফার্ম, এই ফার্মটি এই বিন্দুতে ভারসাম্য লাভ করে এবং অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তাহলে আমরা দেখলাম যে অতিরিক্ত শর্তের যে শর্তটা ছিল, যে অস্বাভাবিক মুনাফা করার জন্য পি গ্রেটার দেন এসি হবে, যে এই পি রেখাটা এসি রেখার উপরে হবে। এক্ষেত্রে আমরা দেখালাম যে একটা ফার্ম অস্বাভাবিক মুনাফাও করতে পারে। এবার আসো লোকসান বা ক্ষতি স্বীকার করে উৎপাদন। আমরা আগেই বলেছি, স্বল্পকালে একটা ফার্মের ভারসাম্য অর্জন করা মানেই এই নয় যে সে সবসময় অস্বাভাবিক মুনাফা করবে। তাকে স্বাভাবিক মুনাফা করতে হইতে পারে, অবস্থা ভেদে তাকে লোকসানের বা ক্ষতির সম্মুখীন হয়েও উৎপাদন কার্যক্রম চালু রাখতে হয়। আমরা এবার দেখব, স্বল্পকালে একটি ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যেতে পারে। এক্ষেত্রে অতিরিক্ত শর্ত এবিসি লেস দেন পি লেস দেন এসি, অর্থাৎ পণ্যের দাম গড় খরচ অপেক্ষা কম হলেও যতক্ষণ গড় পরিবর্তনীয় ব্যয় অপেক্ষা বেশি থাকবে ততক্ষণ ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। কিন্তু দাম গড় পরিবর্তনীয় ব্যয় বা এবিসি এর কম হলে উৎপাদন বন্ধ করে দেবে, অর্থাৎ এবিসির নিচে গেলে সে আর উৎপাদন করবে না, সাথে সাথে বন্ধ করে দেবে। আমরা একটা চিত্র লক্ষ্য করি, এখানে দেখো, চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ কিউ নির্দেশ করা হলো, লম্ব অক্ষে যথারীতি পি এসি এবিসি এমসি এআরএমআর। এখানে নতুন আসছে এবিসি, এসিটা আমরা নতুন একটা এবিসি রেখা সংযোজন করেছি। এবিসি হচ্ছে গড় পরিবর্তনীয় রেখা। আমরা জানি এফসি এবং এবিসি দুইটার সমষ্টি হলো এসি রেখা। এই চিত্রে এবিসি রেখা দেখানো হয়েছে। এই এবিসি রেখা এবং উপরে এসি রেখা, এই দুইটার উলম্ব ডিফারেন্সটা হলো এফসি রেখা বা স্থির খরচ, গড় স্থির খরচ। এসি এবং এবিসি ডিফারেন্স হলো এএফসি। আচ্ছা, যাই হোক, আমরা এখন দেখি যে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত হচ্ছে আমার এমআর সমান এমসি হবে। এখানে লক্ষ্য করো, এই যে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর, এই রেখাটা হলো আমার এমআর রেখা, আর এই নিচ থেকে উপরের দিকে উঠছে এমসি রেখা। এমআর এমসি এখানে এই বিন্দুতে ছেদ করছে, এইটাই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। এই বিন্দু, এখানে একটা ফার্ম ও কিউ2 পরিমাণ পণ্য উৎপাদন করে,
আর এই পণ্যটার বাজার মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে পি, ওপি, অর্থাৎ সে ওপি দামে পণ্য বিক্রি করে ও কিউ টু পরিমাণ উৎপাদন করে, তাহলে তার মোট আয় হচ্ছে টিআর হচ্ছে, মোট টিআর হবে এখানে ও পি ই কিউ টু, ও কিউ টু উৎপাদন স্তরে মোট আয় হচ্ছে টিআর সমান ও কিউ টু ইন্টু ওপি সমান ও পি ই কিউ টু, অর্থাৎ এই আয়তক্ষেত্রটার সমান, এই আয়তক্ষেত্রটার সমান। এবং ও কিউ টু উৎপাদন স্তরে মোট ব্যয় বা উৎপাদন খরচ হচ্ছে, আমরা এখানে দেখতেছি যে এই যে কিউ টু ই বা এই রেখাটা গিয়ে এস রেখাকে এফ বিন্দুতে সেট করে, এই এফ বিন্দু থেকে আমরা এই বরাবর একটা রেখা টানলে পাই পি ওয়ান, অর্থাৎ একক প্রতি খরচ হচ্ছে তার ও পি ওয়ান। এই ফার্মের প্রতি এককের উৎপাদন খরচ হচ্ছে ও পি ওয়ান, আর সে উৎপাদন করে ও কিউ টু। তাহলে এখানে লক্ষ্য করো তার মোট খরচ হবে ও কিউ টু ইন্টু ও পি ওয়ান সমান ও পি ওয়ান এফ কিউ টু। এই যে ও পি ওয়ান এফ কিউ টু, এটা হচ্ছে তার মোট ব্যয়। আমরা লক্ষ্য করলাম যে তার ব্যয়ের যে আয়তক্ষেত্রটা এটা অনেক বড়, আর আয়ের আয়তক্ষেত্রটা ছিল ছোট। তার মানে এখন যদি আমরা মুনাফা বের করতে চাই, মুনাফাটা আসলে এটা লোকসান হবে ফার্মের, যেহেতু তার ব্যয় বেশি আয় কম। তাহলে এখন আমরা বিয়োগ দিই ও পি ওয়ান, তার আয় ছিল ও পি ই কিউ টু আর ব্যয় ছিল ও পি ওয়ান এফ কিউ টু, বিয়োগ দিলে আমরা পাবো মাইনাস পি পি ওয়ান এফ ই, অর্থাৎ পি পি ওয়ান এফ ই। এই কালো ছায়াকৃত অংশটাই হচ্ছে তার লোকসানের পরিমাণ। তাহলে ফার্মটা এই অবস্থায় ভারসাম্য অর্জন করছে, কিন্তু সে লোকসান দিচ্ছে। তাইলে এখন আমরা দেখি একটা ফার্ম লোকসান কেন দিবে? সে উৎপাদন বন্ধ করে দিলে পারে, সাময়িক বন্ধ রাখলেই তো পারে, লোকসান কেন দিবে? কারণ লোকসান দিবে এই জন্য, আমরা এখানে যদি একটু লক্ষ্য করি যে ফার্মটার, আমরা জানি যে স্বল্পকালে প্রত্যেকটা ফার্মেরই একটা স্থির খরচ থাকে। স্থির খরচ বলতে আমরা সচরাচর বুঝে থাকি যে একটা ফার্ম যেই ঘর ভাড়া দিতে হয়, গ্যাস ইলেকট্রিক বিদ্যুতের একটা মিনিমাম বিল দিতে হয়, হাই অফিসিয়াল কর্মকর্তা ম্যানেজার এমডি ওর বেতন দিতে হয়, বা সিকিউরিটি গার্ডের বেতন দিতে হয়, এই খরচগুলি হচ্ছে ফিক্সড কস্ট। এখন আমরা দেখি এখানে যে ফিক্সড কস্ট কত, যে এই যে তার লোকসান ছিল এই যে এতটুকু ছায়াকৃত অংশটা, আমরা এখানে লক্ষ্য করি এসসি রেখা এবং এই এবিসি রেখার উলম্ব ডিফারেন্স হচ্ছে এফ, এবং এখানে জি বিন্দুটা একটু এই জায়গায় হবে, এখানে হবে, তাহলে এফ জি পরিমাণ। এখন সে যদি সাময়িকভাবে তার উৎপাদনটা যদি বন্ধ রাখে, শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে পি টু রেখাটা আছে এটা একটু নিচে হবে, জি বিন্দু থেকে হবে, এই জি বিন্দু থেকে এই রেখাটা এখানে টানা হবে। এখানে চিত্রটা আঁকাতে একটু ভুল আছে, যেহেতু পি টু রেখাটা একটু নিচে হবে, এই জি বিন্দু থেকে টেনে এই জায়গায় হবে, এই বরাবর হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে সে যদি ফার্মটা স্বল্পকালে সাময়িক যদি উৎপাদন বন্ধ রাখে, তাহলে তার লস হবে পি ওয়ান এফ জি, এই যে পি ওয়ান এফ জি পি টু পরিমাণ, এই বড় আয়তক্ষেত্রটা সমান তার লস হবে। কিন্তু সে যদি উৎপাদন চালু রাখে তাহলে তার লস হবে এই ছোট্ট এই অংশটা। অর্থাৎ সে যদি উৎপাদন বন্ধ রাখে, তার অন্য ইনকাম সোর্স থেকে প্রতি মাসে এনে এই যে পি ওয়ান এফ জি পি টু পরিমাণ খরচ তাকে বহন করতে হবে, স্থির খরচ বহন করতে হবে। কিন্তু সে যদি উৎপাদন চালু রাখে তাহলে তার লসের পরিমাণটা কম, লসের পরিমাণ হচ্ছে পি ওয়ান, লসের পরিমাণ হচ্ছে তখন পি ওয়ান এফ ই পি ওয়ান, এটা হচ্ছে উৎপাদন চালু রাখলে লস, আর উৎপাদন বন্ধ রাখলে লস হবে পি ওয়ান এফ জি পি টু পরিমাণ। সুতরাং একটা ফার্ম স্বল্পকালে লস দিয়েও উৎপাদন চালু রাখবে, তবে সে স্বল্পকালে সাময়িক কিছুদিন সে অপেক্ষা করবে। যদি একটা দীর্ঘ সময়কাল যদি তার এই লোকসান চলতে থাকে, তাহলে সে উৎপাদন এক সময় বন্ধ করে শিল্প থেকে চলে যাবে। তোমরা একটু লক্ষ্য করো, অর্থাৎ ফার্মটি এই বিন্দুতে ভারসাম্য অর্জন করে এবং লোকসান বহন করে, কিন্তু ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে মোট লোকসান হবে পি ওয়ান পি টু জি এফ পরিমাণ, যা পি ওয়ান পি ই এফ অপেক্ষা বেশি। তাই ফার্ম লোকসান স্বীকার করেও উৎপাদন চালিয়ে দেবে। তোমরা চিত্রটা আবার নিয়ে আসছি, আবার একটু লক্ষ্য করো যে এখানে বলছি কি, অর্থাৎ ফার্ম এই বিন্দুতে ভারসাম্য অর্জন করে এবং লোকসান বহন করে, কিন্তু ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার মোট লোকসান হবে পি ওয়ান পি টু জি এফ, পি ওয়ান পি টু জি এফ পরিমাণ।
যা P1 PEF অপেক্ষা বেশি। তাই ফার্ম লোকসান স্বীকার করেও উৎপাদন চালিয়ে নেবে স্বল্পকালে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকে আমার এই ক্লাসটা বুঝতে পারছো। বাসায় চিত্রটা এঁকে প্র্যাকটিস করবা। এটা আমরা আগামী ক্লাসে একচেটিয়া বাজার নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটা শুনেছো এই জন্য। আল্লাহ হাফেজ। ঘরে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।